আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস সেলেটসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা হিস্টোরি অফ ইংলিশ লিটারেচারের তৃতীয় পার্ট অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে আলোচনা করব। মিডল ইংলিশ পিরিয়ড, যার অন্য একটি নাম হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, যেটির টাইম রেঞ্জ হচ্ছে 1066 সাল থেকে শুরু হয়ে 1500 সাল পর্যন্ত। ইতিমধ্যে আমরা জেনেছিলাম অ্যাংলো স্যাক্সন পিরিয়ড সম্পর্কে, যেটির টাইম রেঞ্জ ছিল 450 থেকে শুরু হয়ে 1066 সাল পর্যন্ত। আর এই 1066 সাল থেকে শুরু হয়ে 1500 সাল পর্যন্ত সময়টুকু হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড, যেটি আমাদের আজকের আলোচনার টপিক। তো এর আগের লেকচারে আমরা জেনেছিলাম যে ইংল্যান্ডে কিভাবে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের সূত্রপাত হয়েছিল, আর আজকে আমরা জানব কিভাবে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে রূপান্তরিত হয়ে মিডল ইংলিশ পিরিয়ড শুরু হয়েছিল। তো এখন আমরা মিডল ইংলিশ পিরিয়ডের একজ্যাক্ট ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানব। মিডল ইংলিশ পিরিয়ডের সূত্রপাতের একজ্যাক্ট ব্যাকগ্রাউন্ড জানতে হলে আমাদেরকে এর কিছু পেছন থেকে আলোচনা শুরু করতে হবে। সময়টুকু হচ্ছে 1066 সালের 5 জানুয়ারি। তৎকালীন ইংল্যান্ডের যিনি রাজা ছিলেন তার নাম হচ্ছে কিং এডওয়ার্ড। কিং এডওয়ার্ড তিনি 1066 সালের 5 জানুয়ারিতে মৃত্যুবরণ করেছেন। তিনি অনেক ধার্মিক ছিলেন, যার কারণে তাকে এডওয়ার্ড দ্য প্রফেসর বলা হতো। যাই হোক, 5 জানুয়ারিতে তিনি মৃত্যুবরণ করার পর দিন 6 জানুয়ারিতে তার উত্তরাধিকারী হিসেবে ইংল্যান্ডের নতুন রাজা নির্বাচিত হন হ্যারোল্ড গডউইনসন। হ্যারোল্ড গডউইনসন তিনি বর্তমান নতুন রাজা, তবে তিনি নিঃসন্তান ছিলেন। তৎকালীন রাজতান্ত্রিক যে ইংল্যান্ড, সেখানে রাজা মৃত্যুবরণ করার পর তার সন্তানদের মধ্যে কেউ হবে নতুন রাজা, কিন্তু হ্যারোল্ড গডউইনসন নিঃসন্তান ছিলেন, যার কারণে তার মৃত্যুর পর কে নতুন রাজা হবে এটা নিয়ে অনেক ধোঁয়াশা শুরু হয়, অনেক আলাপ আলোচনা শুরু হয়। যেহেতু তিনি নিঃসন্তান ছিলেন, তার মৃত্যুর পর নতুন রাজা হিসেবে তার নিকটাত্মীয় দুজন, যাদের নাম হচ্ছে কিং হ্যারোল্ড এবং হ্যারোল্ড হারড্রাডা, এই দুজন হচ্ছে হ্যারোল্ড গডউইনসনের নিকটাত্মীয়। তাদের দুজনের নাম আসে যে তাদের দুজনের মধ্যে কেউ হ্যারোল্ড গডউইনসনের মৃত্যুর পরে নতুন রাজা হিসেবে নির্বাচিত হবে। সেই আলোচনা সমালোচনার মধ্য দিয়েই 1066 সালের 25 সেপ্টেম্বরে ব্যাটেল অফ স্ট্যামফোর্ড ব্রিজ সংগঠিত হয়, অর্থাৎ স্ট্যামফোর্ড ব্রিজে একটি যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধটি হচ্ছে হ্যারোল্ড হারড্রাডা এবং কিং হ্যারোল্ডের মধ্যে, এবং সেই যুদ্ধে হ্যারোল্ড হারড্রাডাকে কিং হ্যারোল্ড হত্যা করে, অর্থাৎ হ্যারোল্ড হারড্রাডা এবং তার ভাই দুজনেই সেই যুদ্ধে মৃত্যুবরণ করে। এবং মৃত্যুবরণ করার পর কিং হ্যারোল্ড ভিক্টোরি ডিক্লেয়ার করে। কিন্তু দেখা যাচ্ছে যে কিং হ্যারোল্ড ভিক্টোরি ডিক্লেয়ার করার বেশিক্ষণ সে টিকতে পারেনি। সে 25 সেপ্টেম্বরে ভিক্টোরি ডিক্লেয়ার করেছে, ঠিক আছে, কিন্তু এর একদিন পর 27 সেপ্টেম্বরে উইলিয়াম অফ নরমান্ডি ইংল্যান্ডে আক্রমণের জন্যে ধেয়ে আসে। অর্থাৎ উইলিয়াম অফ নরমান্ডি তিনি কিং হ্যারোল্ডকে মানতে চান না। তিনি কিং হ্যারোল্ডকে হারিয়ে নিজে রাজা হওয়ার জন্যে ইংল্যান্ডে আক্রমণের জন্যে ধেয়ে আসতেছিলেন। তখন তারা দুজন, অর্থাৎ কিং হ্যারোল্ড এবং উইলিয়াম অফ নরমান্ডি, তারা দুজন সাক্ষাৎ করেছে, কিন্তু তাদের সাক্ষাতে কোনো ফলাফল বয়ে আনেনি। পরবর্তীতে 1066 সালের 14 অক্টোবরে ব্যাটল অফ হ্যাস্টিংস সংঘটিত হয়। ব্যাটল অফ হ্যাস্টিংস অর্থাৎ হ্যাস্টিংস নামক জায়গায় এই দুই দলের মধ্যে কিং হ্যারোল্ড এবং উইলিয়াম অফ নরমান্ডি, এই দুই দলের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। কোথায় যুদ্ধ সংঘটিত হয়? হ্যাস্টিংস নামক জায়গায়। সেই যুদ্ধে উইলিয়াম অফ নরমান্ডি কিং হ্যারোল্ডকে হত্যা করে। অর্থাৎ কিং হ্যারোল্ড যদিও এর পূর্বের যুদ্ধে জয়লাভ করে নিজে ভিক্টোরি ঘোষণা করেছিল, কিন্তু ভিক্টোরি ঘোষণা করার পর দিন, অর্থাৎ 25 সেপ্টেম্বরে সে ভিক্টোরি ঘোষণা করেছে, 27 সেপ্টেম্বরে এসে তাকে আবার উইলিয়াম নরমান্ডি হত্যা করেছিল। উইলিয়াম নরমান্ডি তাকে 14 অক্টোবরে হত্যা করার পর দেখা যাচ্ছে যে তখন আর কেউ নেই আলোচনার মধ্যে, শুধুমাত্র উইলিয়াম অফ নরমান্ডি আছে, আর কেউ নেই কে রাজা হবে, কারণ ইতিমধ্যে যে দুজন প্রতিদ্বন্দ্বী ছিল দুজনেই মৃত্যুবরণ করেছে। সেই 14 অক্টোবর থেকে শুরু হয়ে 24 ডিসেম্বর পর্যন্ত তখনকার ইংল্যান্ডে কেউ ঘোষিত রাজা ছিল না। পরবর্তীতে 25 ডিসেম্বরে এসে উইলিয়াম অফ নরমান্ডি তিনি ইংল্যান্ডের রাজা হিসেবে নির্বাচিত হন, এবং
তার সেই সময় থেকে অর্থাৎ 1066 সালের 25 ডিসেম্বর থেকেই মূলত এই অ্যাংলো নরমান পিরিয়ড বা মিডল ইংলিশ পিরিয়ডের সূত্রপাত ঘটে। এবার যদি খুব সংক্ষেপে বলি, সেটা হচ্ছে 1066 সালের 5 জানুয়ারিতে তৎকালীন ইংল্যান্ডের রাজা কিং এডওয়ার্ড মৃত্যুবরণ করেন। তার পরবর্তীতে রাজা হিসেবে নির্বাচিত হন হ্যারল্ড গডউইনসন। হ্যারল্ড গডউইনসন তিনি নিঃসন্তান ছিলেন, যার কারণে তার পরবর্তীতে কে রাজা হবে এটা নিয়ে ধোঁয়াশা তৈরি হয় এবং সেখানে তার দুজন নিকটাত্মীয়, একজন হচ্ছে কিং হ্যারল্ড এবং অন্যজন হচ্ছে হ্যারল্ড হারড্রাডা, এই দুজন আলোচনায় আসে যে তাদের দুজনের মধ্যে একজন নতুন রাজা হিসাবে পরবর্তীতে নির্বাচিত হবে। এটা নিয়ে যখন আলোচনা সমালোচনা শুরু হয়, ঠিক এর পরবর্তীতে 25 সেপ্টেম্বরে এসে তাদের দুজনের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়, যে যুদ্ধের নাম হচ্ছে ব্যাটল অফ স্ট্যামফোর্ড। এবং সেই যুদ্ধে দেখা যাচ্ছে যে হ্যারল্ড হারড্রাডা সে মৃত্যুবরণ করেছে। সেখানে কিং হ্যারল্ড নিজেকে রাজা হিসেবে ঘোষণা করে, কিন্তু তিনি ঘোষণা দিয়েছেন 25 সেপ্টেম্বর, এর একদিন পর 27 সেপ্টেম্বরে এসে তার উপর হামলা করার জন্য উইলিয়াম অফ নরম্যান্ডি ধেয়ে আসছিলেন। তারা দুজন মিট করেছে, কোনো লাভ হয়নি। পরবর্তীতে 14 অক্টোবরে ব্যাটল অফ হ্যাস্টিংস সংগঠিত হয়। সে ব্যাটল অফ হ্যাস্টিংসে উইলিয়াম নরম্যান্ডি কিং হ্যারল্ডকে হত্যা করে এবং এর পরবর্তীতে প্রায় 2 মাস পর 1066 সালের 25 ডিসেম্বরে উইলিয়াম অফ নরম্যান্ডি তিনি ইংল্যান্ডের কিং হিসেবে নির্বাচিত হন এবং সেখান থেকেই মূলত মিডল ইংলিশ পিরিয়ড বা অ্যাংলো নরমান পিরিয়ডের সূত্রপাত ঘটে। আর হ্যাঁ, উইলিয়াম অফ নরম্যান্ডি তিনি ছিলেন মূলত একজন জারজ সন্তান, অর্থাৎ তার বাবা যার নাম ছিল রবার্ট ওয়ান, তিনি অন্য আরেকজন নারী যার নাম হচ্ছে হারলিভা, তাদের দুজনের মাঝে অবৈধ শারীরিক সম্পর্ক হয় এবং তাদের সেই সম্পর্কের মধ্য দিয়েই মূলত উইলিয়াম নরম্যান্ডি জন্মগ্রহণ করে, যার কারণে তার আরেকটি নাম ছিল, সেটা হচ্ছে উইলিয়াম দ্য বাস্টার্ড। যাই হোক, ব্যাপারটা জেনে রাখার জন্য বলেছি। এবার আসি মূল আলোচনায়। মিডল ইংলিশ পিরিয়ড এটিকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম সেটি হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, যেটি 1066 সাল থেকে শুরু হয়ে 1340 সাল পর্যন্ত। এর পরবর্তী এজ হচ্ছে দ্য এজ অফ চসার। জিওফ্রে চসার এর জন্ম 1340 সাল থেকে শুরু হয়ে 1400 সাল পর্যন্ত তিনি যখন মৃত্যুবরণ করেছেন, এই পুরো সময়টি হচ্ছে মূলত এজ অফ চসার বা চসারিয়ান এজ। ওই সময়ে দেখা যাচ্ছে যে ইংল্যান্ডের যে আপার ক্লাস সোসাইটির মানুষগুলো ছিল তারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলতেন, অর্থাৎ তারা শাসক গোষ্ঠী ছিলেন, কারণ ওই নরমান পিপলগুলো মূলত ফ্রেঞ্চ থেকে এসেছিল, ওই শাসক গোষ্ঠী মূলত ফ্রেঞ্চ বংশোদ্ভূত। যাই হোক, কিন্তু অন্যদিকে যে কমন পিপল মানুষগুলো ছিলেন, অর্থাৎ স্থানীয় মানুষগুলো ছিলেন, তারা বিভিন্ন ডায়ালেক্টে কথা বলতেন, বিশেষ করে নর্দার্ন ডায়ালেক্ট এবং ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্টে কথা বলতেন। অর্থাৎ এজ অফ চসার বা চসারিয়ান এইজে আপার ক্লাস সোসাইটি শাসক গোষ্ঠীর মানুষগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলতো এবং স্থানীয় মানুষগুলো নর্দার্ন ডায়ালেক্ট এবং ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট, এই দুটি ডায়ালেক্টে বেশিরভাগ কথা বলতো। এর পরবর্তী এজ হচ্ছে দ্য ডার্ক এজ বা দ্য ব্যারেন এজ। ওই সময়টি হচ্ছে 1400 সাল থেকে শুরু হয়ে 1485 সাল পর্যন্ত। এই সময়টুকুকে ডার্ক এজ বলা হয় এই কারণে যে এই সময়টুকুতে ইংল্যান্ডের সাহিত্যের তেমন কোনো বিপ্লব ঘটেনি, কোনো ধরনের সাহিত্যকর্ম সেই সময় প্রকাশিত হয়নি বললেই চলে, যার কারণে এই এজটাকে মূলত এই সময়টাকে দ্য ডার্ক এজ বা দ্য ব্যারেন এজ বলা হয়ে থাকে। তো এই 3টি হচ্ছে মূলত মিডল ইংলিশ পিরিয়ডের 3টি পার্ট। তো এখন আমরা মিডল ইংলিশ পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস নিয়ে আলোচনা করব, অর্থাৎ 1066 সাল থেকে শুরু হয়ে 1500 সাল পর্যন্ত মিডল ইংলিশ পিরিয়ডে তৎকালীন ইংল্যান্ডের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমরা এখন তুলে ধরার চেষ্টা করব। প্রথম সেটি হচ্ছে ম্যাগনা কার্টা। ঐতিহাসিক ম্যাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1215 সালের 15 জুন। এটি মূলত এই মিডল ইংলিশ পিরিয়ডের একটি অংশ। এবং এর পরবর্তী ঘটনা হচ্ছে ইংলিশ পার্লামেন্ট, যেটি 1295 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ব্ল্যাক ডেথ, যেটি 1348 সালে ঘটিত হয়েছিল। ব্ল্যাক ডেথ এটি হচ্ছে একটি প্যান্ডেমিক, একটি বড় ধরনের রোগ, যেটি এতই ভয়াবহ ছিল যে তৎকালীন সময়ে বলা হচ্ছে যে প্রায় 75 থেকে শুরু হয়ে 200 মিলিয়নের মতো মানুষ মৃত্যুবরণ করেছে। একটু খেয়াল করে দেখো, তৎকালীন সময়ে 1348 সালের দিকে এতই ভয়াবহ একটি প্যান্ডেমিক ছড়িয়ে পড়েছিল, যেটির মাধ্যমে বলা হচ্ছে যে সর্বনিম্ন 75 থেকে শুরু হয়ে সর্বোচ্চ 200 মিলিয়ন পর্যন্ত মানুষ ওই প্যান্ডেমিকে মৃত্যুবরণ করেছিল। এবং সেই সালটি হচ্ছে 1348 সাল, যেটিকে ব্ল্যাক ডেথ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এবং এর পরবর্তী ফ্যাক্ট হচ্ছে ক্রুসেড ওয়ার্স।
ক্রুসেডের যুদ্ধ, যেটি ছিল মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যকার যুদ্ধ। এই যুদ্ধটি ভেঙে ভেঙে সংগঠিত হয়েছিল। বলা হচ্ছে যে 1100 সাল থেকে শুরু হয়ে 1500 সাল পর্যন্ত এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই ক্রুসেড ওয়ার সংগঠিত হয়েছিল। এবং মিডল ইংলিশ পিরিয়ডের পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে উইলিয়াম ক্যাক্সটন প্রিন্টিং প্রেস সংগঠিত হয়েছে, যেটি 1475 সালে প্রতিষ্ঠা লাভ করে। এবং এর পরবর্তী দুটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টস হচ্ছে 1096 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লাভ করেছে এবং 1209 সালে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা লাভ করেছিল। এই অক্সফোর্ড এবং ক্যামব্রিজ মূলত এই মিডল ইংলিশ পিরিয়ডেই প্রতিষ্ঠা লাভ করে। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে রেনাইসেন্স বিগিনস। আমরা জানি যে এই মিডল ইংলিশ পিরিয়ডের পরবর্তী পিরিয়ডের নাম হচ্ছে রেনাইসেন্স পিরিয়ড, যেটি শুরু হয়েছিল, অর্থাৎ যেটির সূত্রপাত শুরু হয়েছে 1453 সাল থেকে। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল, অর্থাৎ আমেরিকা এই মিডল ইংলিশ পিরিয়ডে আবিষ্কৃত হয়। তো এই সবগুলোই হচ্ছে মূলত মিডল ইংলিশ পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টস। আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা ওই মিডল ইংলিশ পিরিয়ডের কিছু পোয়েট্রি নিয়ে আলোচনা করব, যেগুলো আননোন ছিল, অর্থাৎ যেগুলো রাইটার আননোন ছিল। তৎকালীন সময়ের কিছু গুরুত্বপূর্ণ পোয়েট্রি প্রকাশিত হয়েছে যেগুলো রাইটার সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। সেই পোয়েট্রিগুলো হলো প্রথমত ফেয়ার্ল, পরবর্তী প্যাশন্স, ক্লিননেস, স্যার গাওয়েন অ্যান্ড দ্য গ্রিন নাইট। এই চারটি গুরুত্বপূর্ণ পোয়েট্রি তৎকালীন সময়ে প্রকাশিত হয়েছে, কিন্তু এটি রাইটার কে ছিলেন সেটি এখন পর্যন্ত মানুষ জানতে পারেনি, অর্থাৎ রাইটার ছিলেন অ্যানোনিমাস। তো এখন আমরা তৎকালীন সময় অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডের কিছু রাইটার্স এবং তাদের গুরুত্বপূর্ণ ওয়ার্কস নিয়ে আলোচনা করব। রাইটার্সদের মধ্যে সর্বপ্রথম যার নাম আসে তিনি হলেন জন উইকলিফ। জন উইকলিফ তিনি 1324 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1384 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এই জন উইকলিফ ছিলেন মূলত দ্য মোস্ট সেলিব্রেটেড প্রোজ রাইটার অফ দ্য এজ। তিনি ছিলেন সেই সময়কার একজন অনেক বড় প্রোজ রাইটার এবং তিনি মূলত ল্যাটিন ভাষা থেকে বাইবেলকে ইংলিশে ট্রান্সলেট করেছেন। তাকে আবার অন্যদিকে দ্য ফাদার অফ ইংলিশ প্রোজও বলা হয়ে থাকে। এবং তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তিনি নিউ টেস্টামেন্ট ট্রান্সলেট করেছিলেন। অর্থাৎ এই জন উইকলিফ তিনি হচ্ছেন মূলত দ্য ফাদার অফ ইংলিশ প্রোজ। তিনি ল্যাটিন থেকে বাইবেলকে ইংলিশে ট্রান্সলেট করেছেন এবং নিউ টেস্টামেন্ট ট্রান্সলেট করেছিলেন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ রাইটার হচ্ছে জিওফ্রে চসার। জিওফ্রে চসার যিনি 1340 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1400 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। এই জিওফ্রে চসার তার অনেকগুলো কৃতিত্ব আছে। তিনি মূলত দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার, দ্য ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ফার্স্ট ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। তিনি মূলত ইংল্যান্ডের ফাদার অফ ইংলিশ পোয়েট্রি ছিলেন, ফাদার অফ ইংলিশ লিটারেচার ছিলেন, ফাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছিলেন এবং ইংল্যান্ডের প্রথম ন্যাশনাল পোয়েট ছিলেন। তো একটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আমরা এর আগের লেকচারে জেনেছি যে কেইডমন তিনি ছিলেন মূলত দ্য ফাদার অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি। খেয়াল রাখবে, কেইডমন হচ্ছে মূলত ফাদার অফ ওল্ড ইংলিশ পোয়েট্রি, আর এই জিওফ্রে চসার হচ্ছে দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি। ব্যাপারটি খেয়াল রাখবে। যাই হোক, জিওফ্রে চসারের কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে দ্য ক্যান্টারবারি টেলস, দ্য পার্লামেন্ট অফ ফোলস, দ্য হাউস অফ ফেম, ট্রয়ালাস অ্যান্ড ক্রিসেড, দ্য নানস প্রিস্ট টেলস, দ্য বুক অফ ডাচেস। এসবগুলো হচ্ছে তার গুরুত্বপূর্ণ ওয়ার্কস। যাই হোক, এর পরবর্তী গুরুত্বপূর্ণ রাইটার যিনি তিনি হচ্ছেন দান্তে। দান্তে যিনি 1265 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1321 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি হচ্ছেন মূলত দ্য ফাদার অফ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ। তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে দ্য ডিভাইন কমেডি। দ্য ডিভাইন কমেডি এটি হচ্ছে মূলত একটি অ্যাপিক। যাই হোক, এর পরবর্তী গুরুত্বপূর্ণ রাইটার হচ্ছেন উইলিয়াম ল্যাংল্যান্ড। উইলিয়াম ল্যাংল্যান্ড তিনি 1332 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1400 সালে মৃত্যুবরণ করেছেন। এবং তার গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ক হচ্ছে দ্য ভিশন অফ পিয়ার্স ফ্লোম্যান। দ্য ভিশন অফ পিয়ার্স ফ্লোম্যান হচ্ছে একটি পোয়েম। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ রাইটার হচ্ছে স্যার টমাস ম্যালোরি।
স্যার থমাস ম্যালোরি, যিনি 1405 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1471 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ক হচ্ছে লে মর্ট ডি আর্থার। লে মর্ট ডি আর্থার এটি হচ্ছে একটি প্রোজ এবং বলা হয় যে এই প্রোজটি হচ্ছে মূলত ফার্স্ট মেজর প্রোজ ইন ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচারের প্রথম গুরুত্বপূর্ণ একটি প্রোজ হচ্ছে এই লে মর্ট ডি আর্থার, যেটি রচনা করেছেন স্যার টমাস ম্যালোরি। তো এরা সবাই হচ্ছে মূলত মিডল ইংলিশ পিরিয়ডের গুরুত্বপূর্ণ রাইটার্স এবং তাদের ওয়ার্কস। আশা করি বুঝতে পেরেছ। তো গাইজ, এখন আমরা এই মিডল ইংলিশ পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করব, যেগুলো তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো সেগুলোর মধ্যে প্রথম কোশ্চেন সেটি হচ্ছে, হোয়াই ইজ ইট কল্ড মিডল ইংলিশ? কেন মূলত এটিকে মিডল ইংলিশ বলা হয়ে থাকে? Middle English is a form of English language that was spoken after the Norman conquest of 1066 until the late 15th century. The English language underwent distinct variations and developments following the Old English period. অর্থাৎ মিডল ইংলিশ হচ্ছে মূলত একটি ফর্ম। কিসের ফর্ম? ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলার একটি ফর্ম, যেটি শুরু হয়েছিল নরমান কনকোয়েস্টের মাধ্যমে, অর্থাৎ নরমান বিজয়ের মাধ্যমে 1066 সাল থেকে যেটি শুরু হয় এবং 1500 সাল পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ 1066 সাল থেকে শুরু হয়ে 1500 সাল পর্যন্ত এর মধ্যকার যেই ইংরেজিতে কথা বলার একটি ফর্ম, সেটিকে মূলত মিডল ইংলিশ বলা হয়ে থাকে। আর সেটি মূলত ওল্ড ইংলিশ পিরিয়ডকে ফলো করে আসছিল, যার কারণে ওল্ডের পরবর্তীতেই এই ফর্মটিকে মিডল ইংলিশ পিরিয়ড হিসেবে বলা হয়ে থাকে। আশা করি বুঝতে পেরেছেন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ মিডল ইংলিশ লিটারেচার? মিডল ইংলিশ লিটারেচারের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য কি? সেটার উত্তরে বলা যেতে পারে ইমপার্সোনালিটি অর অ্যানোনিমিটি। অর্থাৎ one of the most important characteristics of Middle English literature is its impersonality, by which I mean that most of its literature was anonymous and we don't know the names of those who wrote it. The reason is partly that then people were interested in the poem rather than the poet. অর্থাৎ তৎকালীন মিডল ইংলিশ যে লিটারেচার বা সাহিত্য ছিল, সেটির অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ইমপার্সোনালিটি বা অ্যানোনিমিটি। অ্যানোনিমিটি, ইমপার্সোনালিটি বা অ্যানোনিমাস, যেটার মানে হচ্ছে বেনামি বা শিরোনামহীন বা পরিচয়হীন। অর্থাৎ তৎকালীন সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরিচয়হীনতা, নামহীন। তৎকালীন সময়ে যেই পয়েমগুলো বের হতো, প্রকাশিত হতো, সেই পয়েমগুলোর প্রতি মানুষ বেশি ইন্টারেস্টেড ছিল, কিন্তু কে এটা রাইটার ছিলেন, কে এটা লিখেছিলেন, এটার প্রতি মানুষ খুব বেশি কম গুরুত্ব দিত। অর্থাৎ গুরুত্ব দিত যদি রাইটাররা তাদের নাম উল্লেখ করত। দেখা যাচ্ছে যে অসংখ্য কবিতা, মহাকাব্য এবং কাব্য প্রকাশিত হয়েছে, যেগুলোর রাইটারকে এখন পর্যন্ত কোনো মানুষ জানে না। ওই ধরনের যে ইমপার্সোনালিটি বা অ্যানোনিমিটি, এটি হচ্ছে মূলত তৎকালীন মিডল ইংলিশ লিটারেচার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সেই সময়ের প্রায় অনেকগুলো সাহিত্যকর্ম অ্যানোনিমাসলি প্রকাশিত হয়েছে, অর্থাৎ কে প্রকাশ করেছে এটা কেউ জানতে পারে না। এটি হচ্ছে তৎকালীন ইংলিশ লিটারেচারের একটি ইম্পর্ট্যান্ট ফিচার। তো এটি হচ্ছে মিডল ইংলিশ পিরিয়ড সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা। আশা করি এই এজটি তোমরা পুরোপুরিভাবে বুঝতে পেরেছো। এছাড়াও যদি তোমাদের কোনো ধরনের কারেকশন থাকে, কোনো ধরনের মন্তব্য থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তীতে এর পরবর্তী এজ নিয়ে আলোচনা করা হবে। দেখা হচ্ছে সেই টপিকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।